আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণাটা এসেই গেল। আজ রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একটা জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াতের আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে তারা এখন, আগে 8টা দল ছিলেন একসঙ্গে নির্বাচনী সমঝোতায়, এখন সেখানে আরও 2টি দল যুক্ত হয়েছে। সেই দল দুটি হলো জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি। এই দুটি পার্টি মিলে এখন তারা 10 দলের একটা নির্বাচনী জোট করলো এবং জোটে কে কয়টা আসন পাবে না পাবে এগুলো নিয়ে পরে আলোচনা হবে। যতদূর জানা গেছে এনসিপিকে তারা আসন দিচ্ছে 30টার মতো। 30টা আসন নিয়ে বহুল সম্ভাবনা নিয়ে যে দলটা গঠিত হয়েছিল, তরুণ সমাজের মুখপাত্র হিসেবে যাদেরকে বিবেচনা করা হতো, আন্দোলনের সিপাহসালার হিসেবে যারা নিজেদেরকে দাবি করত, সেই এনসিপি জামাতের কাছ থেকে 30টা আসন পেয়ে জামাতের সঙ্গে নির্বাচনী জোট করছে। এর অর্থ হলো তারা যে 30টা জায়গায় নির্বাচন করবে, সেই 30 জায়গায় জামাত, ইসলামী আন্দোলন অথবা এই জোটের অন্য 9 দলের কোনো প্রার্থী থাকবে না। আর বাকি যে 270টা আসন আছে সেই আসনগুলোতে এনসিপির কোনো প্রার্থী থাকবে না। এনসিপি তাদের জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে, এনসিপির লোকজন, এবং এনসিপির 30টা আসনে জামাত এবং অন্যরা যদি তাদের সেখানে অবস্থান থাকে তারাও তার জন্য ফাইট করবে। এই হলো নির্বাচনী ঐক্যের মূল ভিত্তিটা। এখন সেই ঐক্যের ফলাফল কি হবে, সামনের দিনগুলিতে কেমন হবে নির্বাচন, 30টার মধ্য থেকে এনসিপি কয়টা আসনে জিততে পারে কি জিততে পারে না, এগুলো নিয়ে বিস্তর আলোচনা কিন্তু এখন সামনের দিনগুলিতে আমরা দেখব, আলোচনা হবে। কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটতে শুরু করেছে সেটা হলো এনসিপি ভাঙতে শুরু করেছে। এনসিপি থেকে এরই মধ্যে তাদের খুবই শীর্ষস্থানীয় কয়েকজন পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগগুলি চোখে পড়ে কেন, এনসিপির যে মুখ ছিল, যারা যে লোকগুলিকে এনসিপির মুখ হিসাবে বিবেচনা করা হতো, ফেস হিসেবে বিবেচনা করা হতো, সেরকম একাধিক লিডার কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন। আমরা এনসিপির মুখ বলতে আপনারা কাকে বুঝেন বলুন? নাহিদ ইসলাম, উনি এই দলের আহ্বায়ক, আখতার হোসেন উনি দলের সদস্য সচিব, এর বাইরে কে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এই তো। তার বাইরে কে আরেকজন খুব পরিচিত মুখ, ডাক্তার তাসনিম জারা, তারপরে হলো আবার তাজনুভা জাবিন, উনিও কিন্তু খুবই একটা পরিচিত মুখ। আরেকজনকে সামান্তা শারমিন, এও বেশ পরিচিত মুখ। এই যে লোকগুলো, এদের মধ্যে কিন্তু তাসনিম জারা পদত্যাগ করেছেন শনিবার দিন এবং পদত্যাগ করে বলেছেন উনি এই দলের সঙ্গে আর নাই, এবং ওনাকে যে মনোনয়ন দেওয়া হচ্ছে যে আসন থেকে, সেই আসন থেকেই নির্বাচন করবেন এবং স্বতন্ত্রভাবে করবেন। আরেকজন তাজনুভা জাবিন, উনিও বলেছেন উনি এই দলের সঙ্গে থাকবেন না। উনি বিশাল একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টে তাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, সেগুলি নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এবং উনি নির্বাচন আর করবেন না, বাট উনি দলে আর থাকবেন না। আর তারও আগে এই দলটির একজন খুবই পরিচিত নেতা মীর আরশাদুল হক, উনি গত বৃহস্পতিবারে যখন আলোচনাটা শুরু হচ্ছে সম্ভবত তখনই উনি এই দল থেকে পদত্যাগ করেছেন। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন সামান্তা শারমিন। এই সামান্তা শারমিন উনিও বলেছেন যে যদি, উনি পদত্যাগ করেনি এখন পর্যন্ত, উনি বলেছেন যে যদি এনসিপি জামাতের সঙ্গে একটা নির্বাচনী জোট করে, এর জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে এবং তারপর তারা নিজেদের বক্তব্যগুলো, নিজেদের এই যুক্তিগুলো তারা নানাভাবে জাস্টিফাই করেছেন। আমরা যদি এই যে নেতৃবৃন্দ যারা নাকি পদত্যাগ করেছেন অথবা সমালোচনা করেছেন তাদের বক্তব্যটা একটু শুনি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা কেন এই কথা বলছেন। সামান্তা শারমিন স্পষ্টভাবে বলেছেন যে এনসিপির যে এতদিনের যে অবস্থানটা ছিল, তার মূলনীতিটা কী ছিল, যে তাদের যে মূলনীতিটা ছিল সেই মূলনীতির সঙ্গে জামাতের যে রাজনীতি সেটা একদম ভিন্ন। এই হলো ওনার বক্তব্য। এবং উনি বলেছিলেন যে এনসিপিটা গড়ে উঠেছিল যে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে। আর এই 3টা বিষয়ে যদি কারোর সঙ্গে আপনি মিত্রতা করতে যান, এই 3টা বিষয় হতে হবে তার পূর্বশর্ত, মিত্রতার পূর্বশর্ত। কিন্তু এই পূর্বশর্তগুলো জামাত ধারণ করে না।
কাজে জামাতের সঙ্গে মিত্রতা করা যায় না। এটা হলো পুরান একটা রাজনৈতিক ব্যাখ্যা সামান্তা শারমিন দিয়েছেন। এবং তাসনুমা জাবিন যিনি আজকে আজকে রবিবার আজকে যিনি পদত্যাগ করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যিনি কেন পদত্যাগ করে, তাকে কিন্তু আপনার এই ঢাকা 17 আসনে তাকে কিন্তু প্রার্থীও করা হয়েছিল। তো উনি বলছেন যে উনি নির্বাচনও করবেন না, উনি এখন আর স্বতন্ত্রভাবেও নির্বাচন করবেন না। এবং তিনি কতগুলো কথা বলেছেন যে এমন এক সময়ে এনসিপি এই কাজটা করলো যে যখন নাকি তারা ঠেলতে ঠেলতে আলোচনা করতে 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 এমন এক সময় গেলো যে আগামীকালকে কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, হাতে মাত্র একদিন আছে। এই একদিন সময়ের মধ্যে যদি কোনো প্রার্থী চান যে আমি এনসিপিতে থাকবো না এবং আমি স্বতন্ত্র নির্বাচন করব, সেই সুযোগও আর তারা রাখেনি কিন্তু। কারণ আপনারা জানেন যে আমাদের এখানে উদ্ভট একটা নিয়ম আছে। উদ্ভট নিয়মটা হলো যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চান তাকে ওই এলাকার টোটাল যা ভোটার আছে সেই ভোটারের 1% ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দিতে হয়। 1% লোক বলবে যে আমি এই ভদ্রলোককে অথবা এই প্রার্থীকে ভোট দিতে চাই অথবা এই প্রার্থীর ভোটার হওয়া উচিত। এই 1% লোকের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দেওয়ার পরেই কেবলমাত্র তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। এটা হলো নিয়ম। বর্তমানে নিয়মটা খুবই উদ্ভট এবং খুবই বাজে একটা নিয়ম। এই নিয়মটা শেখ হাসিনারা বলেছিল। আমাদের এই সরকার, শেখ হাসিনা বিরোধী সরকার, মহা আনন্দে সেই অসম্ভব খারাপ নিয়মটাকে বুকে তুলে নিয়েছে এবং তাকে সেই আইনটা এখন প্রয়োগ করতে হচ্ছে। এবং এটা এই জন্যই তাসনুমা জাবিন বলেছেন যে আপনারা এটাকে ঠেলতে ঠেলতে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যে যখন নাকি আর কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না। এই জিনিসটা কিন্তু ডক্টর তাসনিম যারা, উনি যেহেতু একদিন আগে করেছেন পদত্যাগ, তো উনি কিন্তু এই জন্যই এটার জন্য তো উনি ঘোষণা দিয়েছেন যে উনি একদিনের মধ্যে সংগ্রহ করতে পারবেন। আমি যদ্দূর জানি এরই মধ্যে তাসনিম যারা তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর পক্ষে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন এবং মোটামুটি বোধহয় অর্ধেকেরও বেশি ওনার সংগ্রহ হয়ে গেছে। এবং এটাও হতে পারে আজ রাত 10টা পর্যন্ত চলবে, ততক্ষণে ওনার স্বাক্ষর সংগ্রহ সম্পন্ন হতে পারে। তারপর আগামীকালকেও সে একটা সময় পাবে দুপুর 12টা পর্যন্ত। যা হোক, এখন তাসনুমা জাবিন যে কথাগুলি বলেছেন সে কথাগুলো আমি কিন্তু আসলে একদম উড়িয়ে দিতে পারি। আমার কাছে খুব ওটা লম্বা স্ট্যাটাস পোস্ট, সব তো আর পড়া যায় না, তবে যতটুকু আমি দেখেছি আমার কাছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং উনি যে প্রশ্নটা করেছেন যে আপনি এরকম একটা বড় সিদ্ধান্ত নিলেন, কোনো আলাপ করলেন না, আলাপ না করে আপনি সিদ্ধান্ত নিলেন সবার সঙ্গে এককভাবে, এটা আসলে ঠিক হয়নি। কিন্তু আলাপ একদম হয়নি আমি কিন্তু তাও মনে করি না। কেন? আপনারা জানেন যে ওদের সেন্ট্রাল কমিটিতে 214 জন মেম্বার আছে এনসিপি। 214 জন মেম্বারের মধ্যে এই জামাতের সঙ্গে যাওয়া না যাওয়া নিয়ে যে ভোটাভুটি হয়েছে সেখানে 184 জন সদস্য তারা বলেছে তারা জামাতের সঙ্গে যাওয়ার পক্ষে, আর 34 জন বলেছিল যে তারা জামাতের সঙ্গে যেতে চায় না। কাজে সংখ্যাগরিষ্ঠের মতের উপর ভিত্তি করেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। এখন সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কি বোঝা গেল যে আসলে এনসিপির পলিটিক্সটাই এরকম। তারা এটাই করতে চেয়েছিল। এতদিন তারা যে সমস্ত কথাবার্তা বলেছে তার অধিকাংশই ছিল নাটক। এতদিন তারা কি বলেছে, তারা একটা মধ্যপন্থা দল হিসেবে নিজেদেরকে আবির্ভূত করার চেষ্টা করেছে, বলা বলি করেছে তারা একটা গণতান্ত্রিক মধ্যপন্থা টাইপের দল, চরম ডানপন্থী নয়, এগুলো তারা বলেছে। কিন্তু তাদের এই কাজটা কিন্তু সেই তাদের বক্তব্যটাকে ঠিক সেভাবে সমর্থন করে না। এখন হয়তো ওনারা বলবেন যে এটা আমরা নির্বাচনকে সামনে রেখে করেছি, আমরা নির্বাচনী বৈতরণী পার হতে চাই এই জন্য করেছি। কিন্তু আসলে কি তাই? জামাতের সঙ্গে তাদের এই জোট কি তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সহায়তা করবে? আমি ব্যক্তিগতভাবে এতে খুব একটা আশাবাদী নই। আমি মনে করি না যে জামাতের এমন ভোট আছে, জামাত কোন সিটগুলো এদেরকে দেবে একবার ভাবুন। যেগুলোতে জামাতের খুব সম্ভাবনাময় আসন সেগুলো কি জামাত ওদেরকে অফার করবে? আমার তো মনে হয় না। যেখানে সম্ভাবনাময় নয় জামাতের অবস্থান সেখানে এদেরকে জামাত সমর্থন করলেই কি আর না করলেই কি, এতে কি এনসিপি খুব বেশি একটা আসন পেয়ে যাবে? আমার সেটাও মনে হয় না। মাঝখান থেকে কি হলো, আসন গেল, মাঝখান থেকে দলটার ইজ্জত গেল। যদি তারা এটাকে ইজ্জত বলে মনে করে,
আমি অনেকদিন আগে বলেছিলাম একবার জামাত এই এনসিপির অনেক নেতারা দুঃখিত হয়েছিলেন, আমার স্পষ্ট মনে আছে। আমার সঙ্গে একবার একটা টেলিভিশন টকশোতে বলেছিলাম যে এনসিপির চূড়ান্ত পরিণতি কি হতে যাচ্ছে। যে ভদ্রলোক এখানে ছিলেন এনসিপি, তাকে আমি খুব পছন্দ করি পার্সোনালি, খুবই সোবার টাইপের লোক। এবং আমি দেখলাম যে 34 জন এটা বিরোধিতা করছে তাদের মধ্যে উনিও আছেন। উনিও যখন বুঝবেন, আমি বলেছিলাম জামাত এই এনসিপির অবস্থান হবে আগামীতে। একসময় বাংলাদেশে একটা ফ্রিডম পার্টি হয়েছিল। ফ্রিডম পার্টি যখন হয়েছিল আপনার 75-এর পর, কর্নেল রশিদ ফারুক রশিদ এরা ছিল এটা প্রধান ব্যক্তি। সেই ফ্রিডম পার্টি কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করে গড়ে উঠেছিল এবং আওয়ামী লীগকে তারা ধ্বংস করে দেবে, আওয়ামী লীগকে শেষ করে দেবে, আওয়ামী লীগের অফিসে বোমা মারা, এই সমস্ত কাজ তারা অনেক করতো এবং তখন খুব দাপটের সঙ্গে তারা ছিল। সেই ফ্রিডম পার্টি কিন্তু এখন হারিয়ে গেছে। তো আমি বলেছিলাম যে এনসিপির অবস্থা সেই ফ্রিডম পার্টির মতো হবে একদিন। এটা যখন বলেছিলাম তখন এনসিপি বেশ দাপটের সঙ্গে ছিল। তো ওই এনসিপির ওই লোকটা খুবই ভদ্রলোক আমাকে বলেছিল, ভাই আপনি এনসিপিকে এত আন্ডারমাইন করলেন। তাই আমি বললাম আমি করি নাই, আমি যা বুঝি, যতটুকু দেখেছি, আমার যে অভিজ্ঞতা, সেই আলোকে আমি কথাটা বললাম, আপনি মিলাই নিয়েন। আমার এই অনুষ্ঠান যদি ওই ভদ্রলোক দেখে থাকেন এখন, তো ওনাকে আমি বলবো আপনাকে আমি কী বলেছিলাম মিলিয়ে নিন। এনসিপির অবস্থা ফ্রিডম পার্টির মতো হবে। ফ্রিডম পার্টি তাও তো 10-15 বছর টিকে ছিল। এই পার্টি কয়দিন টিকবে আপনি দেখে নিন। কারণ এনসিপির সামনে কিন্তু একটা ভবিষ্যৎ ছিল। আমি নিজে এনসিপি একজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে একবার আমার কথা হয়েছিল। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন ওনাদের কী করা উচিত। তখন তাদের সঙ্গে বিএনপির একটা আলোচনা চলছিল। ওদেরকে আমি বলেছিলাম যে আপনারা যদি বিএনপির সঙ্গে যান 2-1টা আসন পাবেন, কিন্তু দল শেষ হয়ে যাবে, এই দলকে আর ফেরত পাবেন না। আর যদি জামাতের সঙ্গে যান তাহলে তো তার চেয়ে একটু বেশি আসন পাবেন, কিন্তু আপনাদের রাজনীতি শেষ হয়ে যাবে। দল হয়তো থাকবে কিন্তু রাজনীতি থাকবে না। আপনাদের উচিত হবে এই নির্বাচনের কথা ভুলে যান, ভুলে আপনারা আরও 5 বছর পরের টার্গেট করেন, তারপরে নিজেদের রাজনীতি নিয়ে অগ্রসর হন, দেশের সামনে একটা বিকল্প রাজনীতি আপনারা মানুষের সামনে উপস্থাপন করেন। আমার এখন মনে হয় আমার এই পরামর্শটাও ভুল ছিল। এই কারণে ভুল ছিল, তারা জামাতের সঙ্গে যাচ্ছে এবং তাদের রাজনীতিটা শেষ করে দিতে যাচ্ছে। 2-1টা আসন পাবে কিনা আমি জানি না, কিন্তু রাজনীতি আর থাকবে না। কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা ভুল ছিল এই কারণে যে যদি তারা একা একা থাকতো তারা তো এই লোকগুলোই থাকতো। আসলে তো তাদের কোনো রাজনীতিই নাই, তাদের তো কোনো রাজনীতিই নাই, একটা রাজনীতিহীন একটা দল ছিল এটা। আমরা ভেবেছিলাম যে এদের মধ্যে একটা রাজনীতি আছে, আমাদের ভাবনাটাই ভুল। আসলে ওনাদের কোনো রাজনীতি নাই, ওনাদের কোনো শর্টকাট পথে কিভাবে কিছু একটা পাওয়া যায়। এই যে 30টা আসন পাবে, এই 30 জন চাচ্ছে আমি কিভাবে সুবিধা পেতে পারি। সমস্যাটা হয়েছে কোথায়? আন্দোলনের পর সরকার পতন, আওয়ামী লীগ সরকারের পতনের পর এনসিপি হঠাৎ করে সরকারি দলে পরিণত হয়ে গিয়েছিল এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধারা পেয়েছিল। কেউ উপদেষ্টা হয়েছিল, কেউ উপদেষ্টা হয়নি কিন্তু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অবস্থান পেয়েছিল। আবার কেউ কেউ বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করত, তদবির বাণিজ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। এনসিপি নানা ধরনের অর্থনৈতিক সামাজিক সুযোগ সুবিধা পাওয়া শুরু করেছিল। সেই প্রাপ্ত সুযোগ সুবিধার যে আনন্দ, যে আরাম, যে সুবিধা, সেটা ভোগ করতে করতে তারা ওখান থেকে বের হতে পারছিল না। এই জন্য তারা শর্টকাট পথ খুঁজছিল যে কিভাবে আরও বেশি সুবিধা পাওয়া যায়। এখন তাদের শর্টকাট পথ হলো আমরা অন্তপক্ষে বিরোধী দলে তো থাকবো, বিরোধী দলে থাকলে তাদের একটা সুবিধা হবে, তারা তদবির বাণিজ্য করতে পারবে। অনেকে অবশ্য এমন কথাও বলেন যে এনসিপি আসলে না যেয়ে কোনো উপায় ছিল না। তাদের যুক্তিটা হলো যদি এনসিপি জামাতের সঙ্গে না যেত তাহলে কার সঙ্গে যাবে? এনসিপি একা একা সার্ভাইভ করা যাবে না। কেন যাবে না একটু পরে বলছি। ওনাদের বক্তব্য ছিল যদি বিএনপির সঙ্গে যায় তাহলে সরকারি দল হতে পারতো, যদি জামাতের সঙ্গে যায় তাহলে বিরোধী দল হতে পারবে। এটা তারা এই কারণে চাচ্ছে, তারা মনে করে যে তাদের সংখ্যা এত কম যে আগামীতে যদি যখন যখন রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সেটা জামাতি আসুক আর বিএনপি আসুক, যারাই আসুক, তারা তো আর এই বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে এদের মতো করে এত আন্তরিকভাবে এনসিপিকে প্রোটেকশনটা দেবে না। তখন যদি প্রোটেকশন এনসিপি না পায়, সারা দেশে যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের চাপ এই একটা এতিম এনসিপি কিভাবে সহ্য করবে? খুব ভ্যালিড পয়েন্ট। কিন্তু তার মানে আত্মরক্ষার জন্যই তারা আসলে জামাতের সঙ্গে গিয়েছে, কিন্তু সেটা কি আসলে বাস্তবে সম্ভব হবে? কতটুকু হবে?
জামাতেরও কি সেই অ্যাবিলিটি থাকবে যদি তারা বিরোধী দলে থাকে? তাদের কি সেই অ্যাবিলিটি থাকবে যে প্রচণ্ড চাপকে, আওয়ামী লীগের যে বিশাল দল, সারা দেশে এদের যে জনসমর্থন এবং সারা দেশে এদের যে কর্মী বাহিনী আছে, আপনার কয়জনকে জেলে ঢুকাছেন? কয়জনকে দেশ ছাড়া করতে পারছেন? কয়জন দেশ ছেড়ে পালিয়েছে? সব যোগ করেন আপনি, 1 লাখ হবে না, 1 লাখ হবে না। অথবা 2 লাখ ধরলাম 1 লাখ, 2 লাখ। আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা তো কোটি ছাড়িয়ে, সে সংখ্যা কি হবে? এগুলো কিছুই করতে হতো না যদি এনসিপি প্রকৃতপক্ষে রাজনীতিটা করত, যদি এনসিপি মানুষের মধ্যে প্রতিহিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা না করত, যদি এনসিপি শর্টকাট পথে বিপুল অর্থ উপার্জনের চেষ্টা না করত। আপনারা দেখবেন এনসিপি সেই সুবিধাবাদী লোকগুলিকে আপনারা চিনেন, আপনারা দেখবেন নির্বাচনের আগে আগে ঠিক তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। আমি দাবি করব, আমি প্রশাসনকে বলবো, আমি এই সরকারকে বলবো, অথবা যারা আগামীতে সরকার আসবেন তাদেরকেও বলবো, দেশ ত্যাগ কাউকে করতে দিবেন না। কড়াই গন্ডায় হিসাব নিয়ে তারপর তারা দেশ ত্যাগ করবে, এর আগে নয়। একজন ছাত্র, যার ছাত্রত্ব শেষ হয়নি, সে হঠাৎ করে কি করে যে নাকি একটা সরকারি চাকরির জন্য আন্দোলন করেছে, সে কি করে কোটি কোটি টাকার মালিক হয়, তার হিসাব দিয়ে তারপর তারা দেশ ত্যাগ করবে। প্রিয় দর্শক, আলোচনাটা শেষ করবো এভাবে, একটু ফানি মনে হবে, বাট এটাও একটা ভ্যালিড পয়েন্ট। এটা নিয়ে পরবর্তী সময়ে আমি একটা কথা বলবো। সেটা হলো, তাসনুভা জাবিন বলেছেন যে উনিও কিন্তু ক্রাউড ফান্ডিং করেছিলেন, অনেক টাকা সংগ্রহ করেছিলেন বিভিন্ন জনের কাছ থেকে, বিকাশের মাধ্যমে, অথবা ব্যাংকে, বিকাশের মাধ্যমে বেশি হয়েছে। যেহেতু উনি নির্বাচন করবেন না, উনি টাকাগুলো ফেরত দিবেন। আবার তাসনিম যারা বলেছেন যে উনি যেহেতু স্বতন্ত্র নির্বাচন করবেন, যদি যারা ওনাকে টাকা দিয়েছেন, প্রায় 47 লাখ টাকা কিন্তু ওনার উঠেছে, উনি বলেছেন যে যারা আমাকে টাকা দিয়েছেন বিভিন্নভাবে, যেহেতু আপনি যখন দিয়েছেন তখন আপনি জানতেন আমি এনসিপির প্রার্থী, এখন তো আমি এনসিপি করবো না, আমি স্বতন্ত্র করবো। কাজে যদি কেউ আমার এই অবস্থানটাকে সমর্থন না করেন, তারা বলবেন তাদের টাকাটা আমি ফেরত দেব। তাহলে দুদিক থেকে কিন্তু টাকাটা ফেরত যাবে। কিভাবে ফেরত যাবে, ফেরত যাওয়া কতটুকু সম্ভব সেটা জানি না, হয়তো তারা ফেরত দিবেন, যেহেতু তারা বলেছেন তারা নিশ্চয়ই ফেরত দিবেন। প্রশ্ন হচ্ছে, ফেরত যখন দিবেন লাভটা হবে কাজ জানেন? লাভটা হবে বিকাশের। বিকাশের লাভটা কী হবে সেটা বলি। আপনি যখন কাউকে ফান্ড ট্রান্সফার করেন বিকাশের মাধ্যমে, দেখবেন প্রতিবার ট্রান্সফার করতে গেলে আপনার কাছ থেকে 10 টাকা করে তারা কেটে নেয়। আপনি যদি 200 টাকা ট্রান্সফার করেন, তার ট্রান্সফার ফি হিসেবে 10 টাকা কেটে নেয়। এই 10 টাকা তারা কীভাবে কাটে, কেন কাটে, আমি এখনও জানি না। আমি অনেকে জিজ্ঞাসা করেছি, তারা আমাকে বলতে পারে নাই। নগদ করবেন, নগদের মাধ্যমে ট্রান্সফার করবেন, কোনো টাকা লাগবে না আপনার, কিন্তু বিকাশের মাধ্যমে করলে 10 টাকা লাগবে। কেমন লাগবে? তার মানে যদি 1000 লোক করে থাকে, 10,000 টাকা কিন্তু বিকাশ পেয়ে যাচ্ছে। এভাবে বিকাশে বেশ ভালো একটা ইনকাম হবে। যাই হোক, এটা আমি একটা সাইড টক করলাম, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এর পরবর্তীতে আমি বিকাশের এই কাজটা নিয়ে, এই যে তাদের আচরণটা নিয়ে আমি আলাদা একটা এপিসোড করব ইনশাল্লাহ। আমি যে কথাটা বলে শেষ করব, এটা হলো, যার জন্য আমার মায়া লাগছে, সেটা হলো বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদের কথা ভাবছি আমি। বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিন্তু এই লোক এখন বীর বিক্রমে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করছেন। যখন বিএনপিতে উনি ছিলেন তখন বলা হতো যে বিএনপির যে মুক্তিযুদ্ধের পক্ষের যে অংশটাকে লিড করতেন এই অলি আহমেদ, এই সাদেক হোসেন খোকা, এই মেজর হাফিজ, এরা ছিলেন মুক্তিযোদ্ধা। সেই লোকগুলি এখন কোথায়, কি হবে? খোকা সাহেব তো মারাই গেছেন। আর অলি, মাঝে মধ্যে আমি ভাবি, আসেন আমরা একটু কল্পনা করি। মনে করেন 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছে, সেটাকে আমরা বিপ্লব বলি, ছাত্র জনতার অভ্যুত্থান বলি, এবং সেই অভ্যুত্থানের সত্যিকারের লক্ষ্য ছিল কোটা নয় মেধা। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই হবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস চলবে না। ভাবুন তো। এবং সেই দাবি নিয়ে সেই ছাত্র জনতার অভ্যুত্থানটা সফল হয়ে গেল, এবং একটা সরকার যাকে আমরা বলছি ফ্যাসিস্ট, তারা চলে গেল ক্ষমতাতে। এই পর্যন্ত এই যে কথাটা বললাম,
এই সফল আন্দোলনটার কথা আমরা ধরে নিলাম। তারপরে কি হলো? তারপরে দেখলাম যে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিল তারা তাদের কথা এবং কাজে মিল রাখছে। বাংলাদেশে যেন দুর্নীতি না হতে পারে তারা সেই চেষ্টাটা করছে, এবং তারা যা যা বলেছিল সবগুলো তারা করছে, এবং বাংলাদেশের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে এই আন্দোলনের নেতৃত্বকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। ভাবা যায় কি চমৎকার একটা পরিবেশ হতো বাংলাদেশে। এবার আমরা একটু বাস্তবে ফিরে আসি। আমরা আসলে কি দেখলাম? সেই যে প্রতিশ্রুতিগুলো দেয়া হলো জুলাই আগস্টে, সেটি ছিল আসলে মিথ্যে আশ্বাস, আমাদের সাথে, আম জনতার সাথে প্রতারণা। এই প্রতারণাটা স্বরূপে আবির্ভূত হতে কিন্তু একদম সময় লাগেনি। মানে 1 থেকে 2 মাসের মধ্যেই বাংলার মানুষ হাতে নাতে প্রমাণ পেয়েছে যে তারা জুলাই আগস্টে কিভাবে প্রতারিত হয়েছিল। এই প্রমাণগুলোর কিছু আবার ডক্টর ইউনূস থেকে শুরু করে তাদের সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়ক তারা মিডিয়ায় বলেছে। ডক্টর ইউনূস তো একদম নিউ ইয়র্কে গিয়ে বললেন যে মেটিকুলাসলি ডিজাইনড একটা প্ল্যানের মাধ্যমে, যেটাকে বলি ষড়যন্ত্রের মাধ্যমে, একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশ। এর সাথে আমাদের জেনারেল ওয়াকার খান তো ছিলেনই। এবং একটা জিনিস, যে ষড়যন্ত্র করে যদি আপনি কিছু অর্জন করেন সেটি কিন্তু ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। এই যে সবার কাছে হিরো যে ছাত্র নেতাগুলো, যে নাহিদ বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, তাদের কাছে মানুষের কি প্রত্যাশা ছিল, তারা কি হতে পারত, আর তারা কি হয়েছে? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের শাসন আমরা দেখেছি, তারা নির্বাচিত হয়ে এসেছে, তারা তাদের সবচেয়ে খারাপ যে ফর্মটা, তার চেয়েও খারাপ ছিল এই বৈষম্য বিরোধী এইসব ছাত্র নেতারা। এসব এই নাহিদ, আসিফ, এদের এপিএস এক একজন 300-400 কোটি টাকা প্রথম কয়েক মাসের মধ্যেই আত্মসাৎ করেছে। এই বিচারপতি নিয়োগ দিবে, সেখানে টাকা, ডিসি নিয়োগ দেবে, সেখানে টাকা, সচিব নিয়োগ দেবে, সেখানে টাকা, টাকা টাকা আর টাকা। আর সেই সাথে আছে 71-এর উপর যেন এদের খুব রাগ। মাথায় জাতীয় পতাকা বেঁধে বঙ্গবন্ধুর নাম করে মানুষকে মুক্তিযুদ্ধের কথা বলে তারা যে আন্দোলনটা করলো, সেটা কত বড় প্রতারণা ছিল। এবং এখন তো জামাত স্বীকার করছে যে আন্দোলনের পেছন থেকে কলকাঠি নাড়িয়েছে জামাত এবং শিবির। সেই শিবির আবার ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা, ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা, এই যে হাসনাত, তারপরে এই যে ডাকসু বিপি সাদিক কায়ুম, সার্জিস, এগুলো সব ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। গুলো যখন একটা রাজনৈতিক দল করলো এনসিপি, কেন এই দলটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেল না? অথচ ফেনীর বন্যার সময় দেখেন সর্বস্তরের মানুষ তাদের টিএসসিতে গিয়ে টাকা দিয়ে আসছে। এই ছাত্র নেতৃত্ব যদি সৎ থাকতো, তারা যে প্রতিশ্রুতির কথা বলেছে সেটা বাস্তবায়নে সিনসিয়ারলি চেষ্টা করত, এবং তারা যদি তখন দল করতো এনসিপিটা, তাহলে আজকে এনসিপি নির্বাচনে তাদের জয় লাভ কেউ ঠেকাইতে পারতো না। এবং তাদের টাকা মানুষজন দিত, তাদের নির্বাচনী ব্যয় এই 300 আসনে যদি ধরি 1000 কোটি টাকা, সেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে তুলে দিত, কারো কাছে যেতে হতো না। কিন্তু দেখলাম এই শিল্পপতিদের ট্রেড করে টাকা নেয়, ওই শিল্পপতির কাছ থেকে চাঁদা নেয়। আর এদের গডফাদার হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের এই রাজনৈতিক দলের কপালটা আর হলোই না। 2007 সালে তিনি নাগরিক শক্তি নামে একটা দল করতে চেয়েছিলেন, খুব অল্প দিনের মধ্যেই পাত্তাড়ি উড়ায় চলে গেছেন, বুঝছেন যে এটা হবে না। কিন্তু এই বুড়ো বয়সে যখন এক পা কবরে, তখন আবার আসলেন। বাংলাদেশ ধ্বংসের সেই ইনকমপ্লিট মিশনটা কমপ্লিট করার জন্য তিনি আসলেন, এবং তার মাথায় সেই রাজনৈতিক দলের ভূতটা ছিল। এবার করলেন বাচ্চা কাচ্চাদের দিয়ে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। সেই পার্টি
এতক্ষণ যেটা বললাম, দুর্নীতি, মুক্তিযুদ্ধের বিরোধিতা, জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন, এর সাথে আবার যোগ হলো এদের এই নারীদের প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন। বছরের জুলাই মাসে নীলা ইসরাফিল নামে একজন এনসিপির সাথে সম্পর্ক ত্যাগ করেছিল। তার সুনির্দিষ্ট অভিযোগ ছিল সারোয়ার তুষার নামে একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে, কিন্তু এনসিপি সারোয়ার তুষারকে দায় মুক্তি দিয়েছে, যে বলেছে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং নীলা ইসরাফিল সংগঠনে থাকতে পারেনি, সি লেফট, নীতিগত অবস্থান থেকে তিনি চলে গেছেন। কিন্তু তারপরেও অনেক মেয়ে কিন্তু ছিল, অনেক তরুণী এনসিপি করেছে। তার মধ্যে 3 জন আবার ডাক্তার, যারা খুবই আলোচিত, যেমন যে ডাক্তার তাসনিম জারা, মেয়েটি আমার মেডিকেল কলেজের ছোট বোন, আবার ডাক্তার তাসনুয়া জাবিন, আর একজন ডাক্তার মাহমুদা মিতু। এই 3 জন ডাক্তারই বেশ দেখলাম আলোচিত। তো সম্প্রতি তাসনিম যারা পদত্যাগ করেছেন, আবার আজকে দেখলাম তাসনুয়া জাবিনও পদত্যাগ করেছেন। এরা কিন্তু নীলা ইসরাফিল যখন যৌন হয়রানির শিকার হলো তখন কিন্তু এরা কেউ কোনো কথা বলেনি। সুতরাং আজকে যে পদত্যাগ করছে, আপনি যদি বলেন যে নৈতিকতার জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে, তাহলে আমার আসলে একটু হাসা ছাড়া আর কোনো উপায় নেই। নির্বাচনের হিসাব মেলেনি। এই নির্বাচন আসতেই এনসিপির দেউলিয়ত্বটা এমন বেশি প্রকাশিত হয়েছে। প্রথমে তারা গেছে বিএনপির কাছে, কয়টা সিট পাবে, 10টা পাবে, এই পাবে। আলটিমেটলি তারা এখন জামাতের সাথে যাচ্ছে, এবং এনসিপির অধিকাংশ নেতাই জামাতের সাথে জোট করার পক্ষে। কেন জামাতের সাথে যাচ্ছে আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা কি বললেন। এরা এই যে বললাম জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, এটা তো পেছন থেকে জামাত শিবিরই করেছে, বাইরের থেকে টাকা এসেছে। টোটাল ফান্ডিং এর 70% জোগাড় করে দিয়েছে ডক্টর ইউনূস নিজে। জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে, সেই আন্দোলনের টোটাল যে ফান্ডিং ছিল তার 70% জোগাড় করে দিয়েছেন ডক্টর ইউনূস নিজে। নিজের সোর্স থেকে দিয়েছেন, জামাতের সোর্স থেকে এসেছে, বিদেশি সোর্স থেকে এসেছে। তো এখন জামাতের সাথে যাচ্ছে, পিতা পুত্রের মিলন। এতদিন তারা একটা মুখোশ পরেছিল, জামাত বিরুদ্ধে কথা বলেছে, এই সবই প্ল্যানের অংশ ছিল। দিনের শেষে যখন আওয়ামী লীগকে তারা বাইরে রেখেছে, নির্বাচন থেকে বিএনপি আসছে, তখন তারা মোটামুটি ক্ষমতায় চলে যাবে। তারেক রহমান আসায় আবার হিসাব একটু গোলমাল হয়ে গেছে। তো এখন এই অবস্থায় এই নমিনেশন গুলো পাবে না বলেই ডাক্তার তাসনুয়া জাবিন পদত্যাগ করেছে, তাসনিম যারা পদত্যাগ করেছে, আর মাহমুদা মিতু এখনো পদত্যাগ করেছেন কিনা আমি জানি না। তবে এই মিতু মেয়েটা একটা বেসরকারি মেডিকেল কলেজে পড়তো, এবং সে পড়া অবস্থায় একবার নিউজ হয়েছিল, সে এক ব্রিগেডিয়ারের সাথে পরকিয়া করতো। তার সুগার ড্যাডি ছিল আর্মির এক ব্রিগেডিয়ার। এইটা ব্রিগেডিয়ারের বউ জানার পরে আয়শা মাহমুদা মিতুরে এমন মাইট দিছে যে সেটা কিন্তু নিউজ হচ্ছিল, আপনাদের মনে আছে কিনা। তো এই হলো এনসিপি, সেক্স অ্যাডিক্ট একটা পার্টি, ওটা রাজনৈতিক দল, তার মধ্যে একটা মিনি পতিতালয় আছে মনে হয়, এরকম নেতাদের আচরণ দেখলে তাই মনে হয়। এরা তরুণীকে সম্মান করতে জানে না। এবং আমি নীলা ইসরাফিলের সাথে অনেক বিষয় আমি একমত নই, কিন্তু তার এই বোল্ডনেসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং তখন কিন্তু এই মেয়েরা যাদের কথা বললাম, তারা কিন্তু প্রোটেস্ট করেনি, তারা ছিল, তারা মধু পান করেছে, বিদেশে গেছে, জাতিসংঘে গেছে, দেশে সারা দেশে ট্যুর করছে, এনসিপি সারা দেশে গেছে, গোপালগঞ্জে এমন দাওয়া খাইছে যে শখ মিটে গেছে রাজনীতি করার। তো তুমি মধু পান করছো, আর এখন একটা স্ট্যান্ডবাজি করলো আর কি। এর মধ্যে আবার টাকাও তুলা বলাইছে, একজন 47 লাখ টাকা না কত তুলছে তাসনিম যারা, সে আবার বলছে ফেরত দিবে, কিন্তু এই ফেরতের প্রক্রিয়া কিন্তু বেশ জটিল। তাসনুয়া জামিন বলছে তার একটু সময় লাগবে টাকাগুলো ফেরত দিতে। হোয়াট এভার, টাকা পয়সা যারা দিছে তারা এনসিপি কে দিছে নাকি ওই পার্টিকুলার ব্যক্তিকে দিছে, টাকা পয়সা নিয়ে আমার মোটেও কোনো কথা নেই। কিন্তু এই দেউলিয়া একটা দল দেশের এত বড় ক্ষতি করলো, তো এখন এই দলটা একেবারে ডুবে যাচ্ছে আর কি, জামাতের কোলে বসছে। কারণ জামাতেরই তো গোপন সন্তান আর কি।
এমন সন্তান যার পিতৃ পরিচয় এক সময় স্বীকার করা যেত না, কিন্তু অবশেষে ডিএনএ টেস্ট করে জানা গেল যে এনসিপি জামাতেরই সন্তান, রাজনৈতিক সন্তান। তো খুবই খুবই দুঃখজনক, এবং মাঝখান দিয়ে দেশের এত সর্বনাশ এরা করেছে যে টুডে অর টুমরো এরা যদি দেশে থাকে, আইনের আওতায় এদের আসতেই হবে। দেশ ধ্বংসের জন্য এদের আইনি বিচার। তারাও যোগ দিল জামাতের জোটে। নিঃসন্দেহে আজকে জামাতের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন, খুশির দিন। রীতিমতো বলা যায় যে জামাতের ভেতরে আনন্দের বন্যা বয়ে গেল। কারণ জামাত হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেল। জামাতকে বলা হচ্ছিল যে তারা এই উগ্রপন্থার যে নানান রকম কর্মকাণ্ড সম্প্রতি ঘটেছে তার পৃষ্ঠপোষকতা করছে। তারা তাদের হাত ধরে আবার চরমপন্থার একটা উত্থান ঘটছে। সেই জায়গায় এনসিপি ঢোকাতে দুইটা ঘটনা ঘটলো। জামাত বলতে পারবে না, জামাত তো না, এটা তো একটা সব বিএনপি জামাত জোটের মতনই। গণতান্ত্রিক দলও আছে, মুক্তিযোদ্ধার দলও আছে, ৭১-এর মুক্তিযোদ্ধা, তারপরে ২৪-এর জুলাইয়ের মুক্তিযোদ্ধা বা যোদ্ধা, সবাই তো আছে। সুতরাং জামাত কিন্তু আস্তে করে একটা সুন্দর একটা শেল্টার পেল বলা যায়। আর যেটা হলো এনসিপির জন্য, এটা অত্যন্ত আত্মঘাতী। এটা একটু বিশ্লেষণ করি। এনসিপির একেবারেই পাওয়ার কিছু নেই, বরং আমি একটা কথা বলি আজকে, খেয়াল করেন তো, বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আসলে স্বাধীনতা বিরোধী, উগ্রপন্থী, চরমপন্থী এদের একটা ষড়যন্ত্র, এরাই সংগঠিত হয়েছে। তো যখন নাকি ৫ই আগস্ট পট পরিবর্তনের পর হঠাৎ করে যখন নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এসে বললো যে না, আমি তো শিবিরের প্রেসিডেন্ট, আমি শিবিরের সেক্রেটারি, আমি অমুক তমুক, চারিদিকে যখন কি হলো, তখন আমরা যতটা বলার চেষ্টা করলাম না এটা জামাত শিবির না, এটা রিয়েল একটা মানে যোদ্ধা, এরা খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত, গণতন্ত্র মনা, এরা হচ্ছে ওই ৭১-এর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার, এই কথাগুলো বলার চেষ্টা করতাম। কিন্তু একটু ধাক্কাও খেতাম যখন নাকি হুট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই খোলস থেকে হঠাৎ করে বের হয়ে বলতেছে যে আমি শিবির, আমি শিবির, তখন কিন্তু কিছুটা বেশ আশাহত হলাম। আর এবার যেটা ঘটলো, আর তো বলার কিছু থাকে না। তাহলে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা বলতো সেটা কি সত্য হয়ে গেল? তাহলে এদের মূল ট্রেন্ড দেখেন, শতাধিক নেতা জামাতের জোটের পক্ষে দিল, ৩০ জন নেতা বলে যে সম্ভব না। তার মধ্যে যারা নারী তারা তো একেবারেই চলে আসলো। ওই যে হাসনাত আবদুল্লাহ কয়েকদিন আগে বলছিল, আজকে রুমিন ফারহানও বলছে যে 7 সিস্টার্স ভাগ করতে চাইছিল হাসনাত আবদুল্লাহ। এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ করলো। মানে এনসিপির সিস্টাররা, মানে অর্থাৎ নারী নেত্রীরা, কর্মীরা আর দেখলো যে এখানে তো তাদের ঠাঁই নেই। কারণ জামাতের জোটে আর যাই হোক না কেন, ওই কোনো এমপি পদে কাউকে নমিনেশন দেবে না কোনো নারীকে। তো সেখানে ভবিষ্যৎ নাই। একটা গণতান্ত্রিক মধ্যপন্থার দল হিসাবে যে আত্মপ্রকাশ ঘটবে, সে আত্মপ্রকাশটা থেমে গেল। একজন দুইজন দেখলাম, ডাক্তার কি মাহমুদা মিতু, আরেকজন বাদে, বাকি মানে পরিচিত তাসনিম যারা, তাসনুবা যাবে, তারা তো সব বেড়ে গেল। এরাই তো পরিচিত ছিল, ডাক্তার তাসনিম যারা, ডাক্তার তাসনুবা যাবে, তারা চলে গেল। এবং তাদের ফেসবুকের স্ট্যাটাসের বক্তব্যগুলো খুবই মানে দৃষ্টি আকর্ষণ করছে যে তারা ভাবতেও পারছে না যে মানে এনসিপি জামাতের সাথে জোটে যাবে। কেউ কেউ বলছে যে ৩০ জন যখন নাকি স্মারকলিপি দেয় যে ৭১-এর গণহত্যায় অভিযুক্ত জামাতের সঙ্গে জোট করার প্রশ্নই ওঠে না, নিজস্ব অস্তিত্ব বিলীন করে দিয়ে। আসলে শেষ পর্যন্ত হয়তো সেটাই হলো, যেটা মানে শঙ্কা করা হচ্ছিল যে এরা তো আসলে মূলত জামাতের গর্ভেই জন্ম নেয়া। সেটিকে প্রমাণ করলো কিনা সেটা মানে বারে বারে এক দফা পট পরিবর্তনের পর যখন নাকি সবাই বললো যে মানে বিভিন্ন কর্নার থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে আমি বৈষম্য বিরোধী না, আমি ছাত্র শিবির, ছাত্রলীগের মধ্যে লুকায় ছিলাম, তারপরে বৈষম্য বিরোধী, এখন আমি শিবির। তো নির্বাচনও করলো, তারা জিতে গেল। কোথায় বৈষম্য বিরোধী, কোথায় নাহিদ ইসলাম, সাজিদ, হাসনাত আব্দুল্লাহ, তাদের অস্তিত্ব পাওয়া গেল না। তারপরে যাই হোক, তারপরে সেটা ডেকে তারা বলছিল না আমরা বৌদ্ধপন্থার গণতান্ত্রিক দল। কিন্তু এখন এই যে জোট ঢুকে গেল এনসিপি, জামাতের পেটের মধ্যে, এরপরে তো সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে বয়ান, তাদের যে বক্তব্য, এখন তো আরো পরিষ্কার করে বলবে যে ওই যে জুলাই যোদ্ধা তো কিছু না, ওইটা তো হলো ওই কি বলে জামাত শিবির, রাজাকার এবং চরমপন্থী জঙ্গি, তাদেরই ছিল ষড়যন্ত্র, এবং সেটাই হলো। এখন তাদের বক্তব্যটা স্ট্রং হলো, মাঝখান থেকে আমরা একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়লাম। যাই হোক, মানে ইতিহাস তার। সম্মানিত দর্শক, রাজনীতিতে মীর জাফরদের ভূমিকা এবং যারা মীর জাফর হন তাদের চরিত্রের যে মুনাফিকি, এবং সেই মুনাফিকির ফলে একটি দেশ এবং জাতির যে ক্ষয়ক্ষতি হয়, ইতিহাসের আলোকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোনো ব্যক্তি বা কোনো সময় কিংবা কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে আমার এই বক্তব্য নয়, কারোর সঙ্গে যদি মিলে যায় এটা নিতান্তই কাকতালীয়, এবং কেউ যদি ব্যক্তিগতভাবে আমার এই বক্তব্য দ্বারা অপমানিত বোধ করেন, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। প্রথমে বলে নিই, ইতিহাসের যে মীর জাফর, বাংলা বিহার উড়িষ্যার ইতিহাসে এই চরিত্রটিকে যদি আপনি চিত্রণ করেন, মানে কি ধরনের মানুষ সাধারণত মীর জাফর হয়। মীর জাফর সবসময় খুব কাছের লোক হয়। আপনি যাকে ঠকাবেন বা যে ঠকবে, যে পরাজিত হবে, যে অপমানিত হবে, যে লাঞ্ছিত হবে, তার খুব ঘনিষ্ঠ, রাজনীতির খুব ঘনিষ্ঠ লোক কিন্তু তার সাথে মীর জাফরগিরি করবে, বাইরের কোনো লোক না। এটা হলো তার প্রথম বৈশিষ্ট্য। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান তার খুব নিকটাত্মীয় ছিলেন, এবং তার নানা আলীবর্দী খানের জমানা থেকে তিনি বৈবাহিক সূত্রে, রক্ত সম্পর্কে এবং প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলা, বিহার, উড়িষ্যার যে রাজদরবার, এই দরবারের একজন অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন। তার যতটা না যোগ্যতা ছিল, তার চাইতেও তাকে ওভার রেটিং করা হতো, এবং তিনি সেটা জানতেন কি করে ওভার রেটিং করতে হয়। ঘুষ, দুর্নীতি, অনিয়ম, এই জিনিসগুলো চমৎকারভাবে কাজে লাগিয়ে তিনি নিজেকে বাংলা, বিহার, উড়িষ্যার রাজনীতির একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ ব্যক্তি তৈরি করে ফেলেছিলেন নবাব আলীবর্দী খানের জমানার একেবারে প্রথম দিন থেকে। কাজেই একটা সময় যখন তিনি এই রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিলেন এবং এই রাষ্ট্রটিকে ইংরেজদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, তখন ব্যক্তি নবাব সিরাজউদ্দৌলার প্রতি যতটা না তার ক্ষোভ, ক্রোধ ছিল, তার চাইতে বেশি ছিল তার ব্যক্তিগত দুর্বলতা, ব্যক্তিগত লোভ, লালসা। এবং তিনি জানতেন যে তার যে সহজাত ক্ষমতা রয়েছে, যোগ্যতা রয়েছে, এই যোগ্যতা দিয়ে তিনি কখনো কাঙ্ক্ষিত মাকামে বা নির্দিষ্ট যে গন্তব্য, সেই গন্তব্যে তিনি পৌঁছাতে পারবেন না। কাজে তাকে বিদেশি শক্তির সাহায্য লাগবে, সহযোগিতা লাগবে। এজন্য তিনি স্ব-উদ্যোগী হয়ে রবার্ট ক্লাইভ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক কর্তা ব্যক্তিদেরকে তিনি তার এই চক্রান্তের সঙ্গে সামিল করে নিয়েছেন, এবং নিজেকে তিনি বাংলা, বিহার, উড়িষ্যা বিক্রি করার আগে তিনি নিজেকে বিকিয়ে দিয়েছেন। এটা হলো মীর জাফরের বৈশিষ্ট্য। মীর জাফরের চরিত্র যদি আপনি খন্দকার মোশতাকের দিকে চিন্তা করেন, এও আর এক লোক। পুরো আওয়ামী লীগের মধ্যে সে 1954 থেকে এই লোক ছিল।
তিনি আওয়ামী লীগের লোক ছিলেন, কিন্তু মনে প্রাণে তিনি পাকিস্তানপন্থী ছিলেন। পাকিস্তান আইএসআই এর এজেন্ট রূপে, আমেরিকা দালাল রূপে তিনি একেবারে হোসেন শহীদ সরওয়ার্দির সঙ্গে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহেবের সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি বঙ্গবন্ধুর মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তাকে মানে এমন একটা গিয়ার আপ করে রেখেছেন যে খন্দকার মোশতাকের মতো আর বিশ্বস্ত বন্ধু নেই। ইতিহাস কি হয়েছে মোরালেস আমরা সবাই জানি। এখন এই যে বাংলাদেশের আদি এবং অকৃত্রিম যে মীর জাফর, তার সঙ্গে আবার খন্দকার মোশতাক, এই দুজনের চরিত্রের সঙ্গে যদি আমি আরো কয়েকটি চরিত্রের কথা বলি, যারা একটা সময় সেই দেখা গেল যে মুঘল দরবারের খুব ঘনিষ্ঠজন ছিলেন। তো কোনো কারণে সে বিক্ষুব্ধ হয়ে গেল, তাকে নাদের শাহকে ডেকে আনতে হলো। বা দিল্লির সালতানাতের খুব কাছাকাছি ছিল, কিন্তু তাকে আহমদ শাবদালিকে ডেকে আনতে হলো। আবার তাকে সেই তৈমুরলংকে ডেকে আনতে হলো। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, তারা সবাই বিভিন্ন সময়টিতে সিংহাসনের মানে যে পরিবর্তন বা বিদেশের শত্রুর দ্বারা একটি সাম্রাজ্য রাষ্ট্র তছনছ করার যে কাজটি অনিবার্য করে তুলেছে, প্রায় সব ক্ষেত্রে শতভাগ একজন, দুইজন বা তিন চারজন করে মীর জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, ইয়ার লতিফরা ছিল বিভিন্ন নামে। এবং এটা অতীতে যেভাবে ছিল, এখন ঠিক এই সময়টিতেও আপনি দেখবেন পৃথিবীর সব দেশে আছে। আমরা আল কায়েদার কথা বলি, আমরা আইএসের কথা বলি, বা পৃথিবীর অন্য যে সকল সংগঠন নিয়ে পশ্চিমারা মানে খুব বিষোদ্গার করে, এই প্রতিটি সংগঠনের মধ্যেই একাধিক যাকে বলে তৈরি হওয়ার পেছনে মীর জাফর আছে, আর এই সংগঠনগুলো শেষ করার পেছনেও মীর জাফর আছে। আমাদের দেশের অনেকগুলো বিপ্লবীদেরকে যারা ধরিয়ে দিয়েছে, আপনি চিন্তা করুন, মাস্টারদা সূর্য সেনকে কারা ধরিয়ে দিয়েছে? তার একান্ত কাছের লোক যারা ছিল তারাই তাকে ধরিয়ে দিয়েছে। চে গুয়েভারাকে কে ধরিয়ে দিয়েছে? তার একান্ত কাছের মানুষ ধরিয়ে দিয়েছে। তো এই যে ইতিহাসের যে মীর জাফর, সেই মীর জাফরদের দ্বারা একটি দেশ যেভাবে ক্ষতি হয়, মানে হাজার হাজার শত শত ইবলিস মিলেও সেই দেশের ক্ষতি করতে পারে না। দেশি মীর জাফর মানে অন্য মীর জাফর শব্দটি কেন ব্যবহার করা হয় এখানে? মীর জাফরদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো তারা সিংহাসন, রাজকোষ মানে সেন্ট্রাল রিজার্ভ এবং দেশের ভূখণ্ড, এটা তারা নিজেদের রাগ, বিরাগ, অনুরাগের বশবর্তী হয়ে, লোভ লালসার বশবর্তী হয়ে বিদেশিদের কাছে তারা বিক্রি করে দেয়। ফলে এই যে মীর জাফরদের কারণে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মা বোন ইজ্জত হারায়, লক্ষ লক্ষ পুরুষ সেই জীবন দেয়, অনেকে যুদ্ধবন্দী হিসেবে বা দাস রূপে বিক্রি হয়ে যায়। দেশের সহায় সম্পত্তি সব লুটপাট হয়ে যায়, তছনছ হয়ে যায়। কখনো কখনো কোনো শহর, বন্দর, নগর, গ্রাম, রাজধানী ভেঙে চুরে তছনছ হয়ে যায়। যেমন বাগদাদ হালাকু খান আক্রমণ করেছিল। আমরা হালাকু খানকে গালাগালি করি না? আপনারা অবাক হয়ে যাবেন যে বাদশাহ বা খলিফা মুনতাসিম বিল্লাহ, শেষ যে খলিফা ছিলেন, তো সেই মুনতাসিম বিল্লাহর যিনি উজিরে আজম, প্রধানমন্ত্রী, তো তিনি ছিলেন মূলত শিয়াপন্থী আর খলিফা ছিলেন সুন্নিপন্থী। তো এটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত ছিল এবং সেই সংঘাতের প্রেক্ষিতে
তার সেই প্রধানমন্ত্রী হালাকু খানকে সেই বাগদাদ আক্রমণ করার জন্য প্রলুব্ধ করেন। মুসলমানদের আরেকটি খুব পাওয়ারফুল রাষ্ট্র ছিল খাওয়ারেজম। চেঙ্গিস খান এই খাওয়ারেজম ডাইনেস্টিটিকে এমনভাবে মাটির সঙ্গে, মানে জালালউদ্দিন শাহ, তার ছেলে বীর মোহাম্মদ শাহ, জালালউদ্দিন শাহ, তার পিতা হলো মোহাম্মদ শাহ। তো এই যে খাওয়ারেজম ডাইনেস্টি ওয়ান অফ দ্য বিগেস্ট ডাইনেস্টি, যেটা মানে পুরো পারস্য একসময় তাদের আন্ডারে ছিল, মধ্যপ্রাচ্যে তাদের আন্ডারে ছিল, এবং রাশিয়ার একটা বিরাট অংশ, মানে আজকে যে সোভিয়েত ইউনিয়নের একটা বিরাট অংশ এই ডাইনেস্টি ছিল, এবং চীন সহ উইঘুর সহ এই সকল এলাকা এই সাম্রাজ্যের অধীন ছিল। এবং এই সাম্রাজ্যটির যে আয়তন আকৃতি, মুসলমানরা এত বড় সাম্রাজ্য খুব অল্প কয়েকজন প্রতিষ্ঠা করতে পেরেছেন। তো সেই সাম্রাজ্যের রাজধানী ছিল গুরগাঁও। বলা হয় যে গুরগাঁও পৃথিবীর এত সুরক্ষিত রাজধানী ছিল যে মধ্যযুগে, প্রাচীন যুগে এবং এখনো পর্যন্ত অতটা ওয়েল প্রোটেক্টেড কোনো নগরী মানে তৈরি করা হয়নি। এমনকি কনস্টান্টিনোপলের যে প্রতিরক্ষা ব্যুহ, তার চেয়েও ওই গুরগাঁওয়ের প্রতিরক্ষা ব্যুহ ছিল অনেক বেশি। কিন্তু এইরকম একজন মীর জাফরের কবলে পড়ে পুরো সাম্রাজ্যটা তছনছ হয়ে যায়, এবং চেঙ্গিস খান সেই গুরগাঁওকে এমনভাবে ধ্বংস করে দেয় যে গত কয়েক শত বছর ধরে পৃথিবীর যত আর্কিওলজিস্ট রয়েছেন তারা প্রাণান্ত চেষ্টা করে গুরগাঁওটা যে কোন জায়গাটাতে সেটা খুঁজে বের করতে পারছে না। আবার সেই কার্থেজ, আপনারা জানেন যে প্রাচীন দুনিয়াতে সবচেয়ে সমৃদ্ধশালী নগররাষ্ট্র ছিল কার্থেজ। একদিকে কার্থেজ, অন্যদিকে রোমান সাম্রাজ্য। তো এই যে কার্থেজ নগরী, যেখান থেকে বিখ্যাত বীর হানিবল বার্কা তার উদ্ভব হয়েছিল। হানিবল বার্কার বাবা ছিলেন হামিলকার বার্কা। তো এই কার্থেজ নগরীটিকেও রোমানরা আক্রমণ করে, মানে 4টা যুদ্ধ হয়েছিল, চতুর্থ এটা পিউনিকের যুদ্ধ হিসেবে পরিচিত। এবং সর্বশেষ এই হানিবল বার্কাকে মানে রাজ্যচ্যুত, সাম্রাজ্যচ্যুত এবং আরও মানে যাকে বলা হয় তার জীবনকে তছনছ করে দিয়েছিল এক মীর জাফর। এবং সেই মীর জাফরের ফলে কি হলো, সেই কার্থেজ নগরী এমনভাবে রোমানরা মাটির সঙ্গে মিশিয়ে দিল যে বহু শত বছর ধরে সেই কার্থেজ নগরীটার কোনো নামগন্ধ, একটা ইট বালু খুঁজে পাওয়া যায়নি। তো এই কথা বললাম যে যখনই কোনো একটা রাষ্ট্রে মীর জাফরের উদ্ভব হয় তখন কম করে হলেও 50 বছরের বা 100 বছরের, কম করে মিনিমাম 50 বছরের একটা দাসত্ব একটা জাতির ভাগ্যে জুটে যায়। একটা মীর জাফর, আপনি দেখেন বাংলা, বিহার, উড়িষ্যার মীর জাফরের কারণে আমাদের 200 বছর পুরো ভারতবর্ষকে ব্রিটিশ গোলামিতে থাকতে হয়েছে। এইভাবে ইতিহাসের যে জায়গাগুলো মানে এরকম মীর জাফর মানে দখল করেছে, মীর জাফর উদ্ভব হয়েছে, এবং মীর জাফররা যখন বিদেশিদের কাছে তার স্বজাতিকে বন্ধকে গেছে, বিক্রি করে দিয়েছে, এবং যে দাসত্বের শৃঙ্খলে দেশ জাতিকে আবদ্ধ করেছে, ওখান থেকে বের হতে মিনিমাম 50 বছর আর সর্বোচ্চ কখনো কখনো 1000 বছরও লেগে যায়। এখনো এই পৃথিবীতে অনেক এরকম মীর জাফর, এই যে দেখুন আজকের যে প্যালেস্টাইনকে নিয়ে আমরা বলি, এখানে একজন মীর জাফর শরীফ হুসাইন মক্কার গভর্নর ছিলেন। এখন এই যে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর পরদাদা, আবদুল্লাহর বাবা বাদশাহ হুসেনের দাদা শরীফ হুসাইন এই প্রথম মহাযুদ্ধে অটোম্যানদের সাথে মীর জাফরগিরি করে লরেন্স অফ অ্যারাবিয়ার মাধ্যমে ব্রিটিশদেরকে এই মধ্যপ্রাচ্যে নিয়ে গেল। অটোমান সাম্রাজ্যের পতন হলো এবং পুরো মধ্যপ্রাচ্যকে ওই প্রথম মহাযুদ্ধের পরে যেভাবে সেই লিজ দিয়ে গেছে, এখন পর্যন্ত সিরিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার থেকে পুরো মধ্যপ্রাচ্য পশ্চিমাদের সেই শৃঙ্খল থেকে এখনো বের হতে পারছে না। আমরা 1757 সালে মীর জাফরের কবলে পড়েছিলাম। আগামীতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন দুর্ভাগ্যের কবলে না পড়েন যে নতুন কোনো মীর জাফরের কারণে যেন আমাদেরকে আবার শত বছর শৃঙ্খলার অভাবে শৃঙ্খলে
যেন আমরা জামাতের পাল্লা তো ভারী হলো, জামাতের যে জোট 8 দলীয় জোট তার সাথে আরো যুক্ত হলো, বিযুক্ত কেউ হয়নি। কিন্তু বিএনপির সাথে যাদের সমঝোতা হওয়ার কথা ছিল, নির্বাচনী সমঝোতা, সেই সমঝোতাটা কিন্তু পরিপূর্ণতা পেল না। তাহলে কি বিএনপি একটু ধাক্কা খেলো? আমরা একটু বিশ্লেষণ করি বিষয়টা। এখানে দেখা যাচ্ছে যে জামাতের নিঃসন্দেহে একটা খুশির বন্যা তার ভেতরে, যে সে 2টা অ্যাচিভমেন্ট হয়েছে। একটা হচ্ছে জুলাই যোদ্ধা, আর একটা হচ্ছে মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করতে পারছে। এই এনসিপি এবং এলডিপি অর্থাৎ কর্নেল ওলি, তার একটা গুরুত্ব আছে। সেই এক সময় বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়েছে, তিনি এলডিপি করেছেন। কয়েকদিন আগে রেদওয়ান আহমেদ জয়েন করলেন এলডিপি ছেড়ে বিএনপিতে। তখনই আসলে কর্নেল ওলি ধাক্কা খেয়েছে। কর্নেল ওলিকে হারানো হয়তো ঠিক হয়নি বিএনপির, কারণ কর্নেল ওলির একটা ব্যক্তি ইমেজ আছে, এবং তার ইমেজটা হচ্ছে আবার বিএনপি কেন্দ্রিক, বিএনপি ঘরানার। যেমন তার দলের একজন অন্যতম নেতা ছিলেন সাদাত হোসেন সেলিম, তার অংশের এলডিপি তিনি কিন্তু বিলুপ্ত করে বিএনপিতে ঢুকেছে। তো কর্নেল ওলিরও কিন্তু মানে তার যতই বিরোধ থাকুক, যতই ছিটকে পড়ুক না কেন, মূলত তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীরুত্তম। তো সেই মানুষটা আজকে জামাতে গেল, নিয়ম অনুযায়ী থাকার কথা তার বিএনপিতে। তাহলে সেই অর্থে বিএনপি কিন্তু লস করলো, এবং সেই পুরনো কর্নেল ওলির সাথে যে বিরোধটা, সেই বিরোধটা কিন্তু আর মিটমাটই হলো না, অন্তত এই সমঝোতার মধ্য দিয়ে। এলডিপি 7-8টা আসন চেয়েছিল, যদি আলাপ আলোচনা করা যেত ঠিক মতো, তাহলে রেদওয়ান আহমেদ সহ মানে কর্নেল ওলিকেই হয়তো বিএনপিতে নেওয়া যেত, অথবা কর্নেল ওলি তার ছেলের জন্য সাতকানিয়ার যে আসনটা সেটা ছেড়ে দিলে ভালো হতো। এখন এটা বলা যায় লস বিএনপির জন্য, এটা একটা বলা যায় যে ধাক্কা, বড় ধরনের, মানে অন্তত মানে পরিচিত একটা ফেস চলে গেল। তারপর মাহমুদুর রহমান মান্না, যাই না নির্বাচন করতে পারবেন কি পারবেন না, তিনি ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত হয়ে গেলেন। কোর্ট তার আবেদন খারিজ করেছে, যদিও চেম্বার আদালতে তিনি আবেদন করেছেন। সেই মুখটাও কিন্তু নাই। এই মুখগুলিকে, যেসব মুখগুলোকে বিএনপি প্রথম দিন তারেক রহমান আসার গণসম্বর্ধনায় যাদেরকে সামনে আনলো, সেই জায়গায় যদি কর্নেল ওলি থাকতেন, মাহমুদুর রহমান মান্না থাকতেন, ভালো হতো। কিন্তু তারা কিন্তু থাকলেন না। এখন তারপরে এনসিপির সাথেও অনেক আসন নিয়ে সমঝোতা হলো, কিন্তু সম্ভবত 20টা আসন চেয়েছিল বিএনপির কাছে। বিএনপির পক্ষে সেটা সম্ভব হয়নি, কারণ বিএনপি একটা, তারা নিজেরাই প্রার্থী জটে ভুগছে, কাকে বাদ দিয়ে কাকে দেবে, মানে 5টা আসন বের করাও কঠিন। তাও 5টা আসন হয়তো দিতে পারতো, কিন্তু সেটা তো আর এনসিপি মানবে না। তো সেখানে হলো না, না হয়ে এমন একেবারে চলে গেল জামাতের বলয়ে। ফলে জামাতের জন্য এটা যতটা লাভ হলো, এনসিপির জন্য লাভ হয়নি, কিন্তু বিএনপির জন্য তো এটা এক ধরনের ক্ষতি হলো, যে জুলাই যোদ্ধারা আর কেউ থাকলো না। তাসনিম যারা, তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন, তাকেও যদি কয়েকজন জুলাই যোদ্ধাকে যদি ভিড়াতে পারতো, তাহলে বিএনপি বলতে পারতো যে জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সব আমার আছে। যদিও কর্নেল ওলি ছাড়াও মেজর হাফিজউদ্দিন আহমেদ সহ আরো অনেক মুক্তিযোদ্ধা আছে, সেটা বড় ধাক্কা না। কিন্তু এনসিপিটা রাখতে পারলে বিএনপির সাথে, বিএনপির জন্য এটা প্লাস পয়েন্ট হতো। অন্তত যে অপপ্রচার বিএনপির বিরুদ্ধে, যে ভারতের সাথে আঘাত করছে, তারা সংস্কার মানে না, বিচার মানে না, এখন যেই জামাতের সাথে তাদের বিরোধ এনসিপি, যে নিম্নকক্ষ উচ্চ কক্ষে তারা চাচ্ছিল যে সংখ্যানুপাতিক নির্বাচন, পিআর, সেই পিআরের মানে ইস্যুতে তো তারা মানে এখনো ইয়ে করেনি, সেই দাবি ছাড়েনি, সেই জোটেই তারা গেল।
এবং ওটা যাইতে যে তাদের নারী সদস্যরা হারালো। কিন্তু সব মিলায় এখানে বিএনপির প্রাপ্তিটাকে বিএনপি আভ্যন্তরীণভাবেও কি খুব সংগঠিত করতে পারলো কিনা সেটা বিএনপি বলতে পারবে। সামনে যখন নির্বাচনী প্রচার অভিযানে অন্তত আরো 20-30টা আসন চেঞ্জ করা যেতে পারতো, করলে ভালো হতো। কিছু কিছু করছে, ভালো হয়েছে। যেমন কবির আহমেদ ভুইয়া ব্রাহ্মণবাড়িয়াতে যে পরিবর্তনটা আসছে ভালো হয়েছে। তারপরে সাইদ আল নোমান, যে আব্দুল আল নোমানের, প্রয়াত আব্দুল আল নোমানের পুত্র সাইদ আল নোমান, এটা সবাই অভিনন্দন জানাইছে। এমনকি রাউজানে পরিবর্তনটাও হয়েছে, সেখানে পরিবর্তনটা গিয়াস কাদের চৌধুরীর বদলে দিয়েছে গোলাম আকবর খন্দকারকে। এই পরিবর্তনটা আরো ভালো হইতে পারত, সেটা করলো না। যাই হোক, সব মিলায় মানে এই জামাত যেটা করলো এলডিপি এবং এনসিপি কে ভেড়ানোর ফলে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছে। তো এই বিষয়গুলো আমাদের রাজনীতিতে কি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং আগামী দিনের রাজনীতিতে কিভাবে অশনি সংকেত তৈরি করতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে যে বিষয়টি বলা দরকার যে এটি কেন জরুরি, যে একটা বিড়াল, একটা বুলেট প্রুফ গাড়ি বা কেউ যদি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বলে, এটি রাজনীতির জন্য কেন ক্ষতিকর হবে বা সমাজের জন্য কেন ক্ষতিকর হবে। প্রথমত কনক্লুশনটা দিয়ে নেই। যখন আপনার এই সমাজে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ সমস্যা থাকবে, সে সকল সমস্যা বাদ দিয়ে আমরা যখন ছোট ছোট সমস্যা নিয়ে নাচানাচি করব, যখন আপনার কাছে খুব মহামূল্যবান সামগ্রী থাকবে, সেই মহামূল্যবান সামগ্রী আপনি ডাস্টবিনে অর্থাৎ ভাগাড়ে ফেলে দিয়ে ভাগাড়ের ময়লাগুলো নিয়ে আপনি আনন্দ করবেন, উল্লাস করবেন এবং ময়লাকে আপনি ভালোবাসবেন, আবর্জনাকে আপনি ভালোবাসবেন, তখন সেটা কী ধরনের বিপর্যয় তৈরি করতে পারে সমাজে, সেটা ইতিহাসে লিখিত রয়েছে। আপনারা জানেন যে পৃথিবীতে অনেক কলহপ্রবণ জাতি ছিল, যারা মহাকালের পুরোটা সময় ধরে পরস্পরের সাথে কলহ বিবাদ করেছে। তারা বেশিরভাগ সময় অন্য জাতিগোষ্ঠীকে হিংসা করেছে এবং শত্রুতা সৃষ্টি করেছে সবার সঙ্গে। আর যখনই তারা সময় পেয়েছে, নিজেরা দ্বন্দ্ব এবং সংঘাত করে হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বহু বিপর্যয় সৃষ্টি করেছে। এবং ক্ষেত্র বিশেষে এমনও হয়েছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকবার আসমানি গজব দ্বারা পুরো সেই জাতিটিকে ধ্বংস করে দিয়েছেন। এর মূল কারণ ছিল যে তারা বিতর্ক করত, তারা ঝগড়াঝাটি করত এবং অহেতুক যে বিষয়গুলো দরকার নেই সেই বিষয়গুলো নিয়ে তারা বারবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, কাটাকাটি, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করত। জাতিটির নাম বনি ইসরাইল। বনি ইসরাইল জাতি একটি বাছুর নিয়ে, মানে একটি গরুর মূর্তি, সেই গরুর মূর্তি নিয়ে কি পরিমাণ যুদ্ধ করেছে, 10 লাখ লোক পরস্পরের সাথে কিভাবে যুদ্ধ করেছে, সেই কাহিনী পবিত্র কালামে পাকে বর্ণনা করা আছে। এর বাইরে যখন একটি জাতি নেতা নির্বাচন করতে বাধ্য হয় এবং সেই নেতা নির্বাচন করতে গিয়ে তারা ভুল করে, সেখানে তাদের জন্য যে কত দুর্ভোগ এবং দুর্দশা আছে, সেটা আমরা পবিত্র কালামে পাকেও এর অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই। ভিডিও বড় হয়ে যাবে, এজন্য সেই বিষয়ে আমি বললাম না। আমাদের এই সময়টিতে যা হচ্ছে সেটি হলো, জনাব তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন, তার কন্যা জায়মা রহমান একটি বিড়াল পুষতেন। কে বা কারা হঠাৎ করে সেই বিড়ালের সঙ্গে তারেক রহমান সাহেবের একটি ছবি দিয়ে সেই পোস্ট করে এবং নিঃসন্দেহে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ জন যারা আছে তারা হয়তো মানে নিতান্তই অল্প বুদ্ধির মানুষ, রাজনীতি বুঝেন না এবং মানুষের মনস্তাত্ত্বিক এবং বাঙালির মনস্তাত্ত্বিক বিষয়াদি সম্পর্কে একেবারে গবর গণেশ। এরকম গবর গণেশ কেউ প্রথম এই একটি বিড়ালের ছবি তারা ছাপিয়ে দেয়। তো বিড়ালের ছবি যখন ফেসবুকে প্রকাশিত হয়ে গেল, এরপর থেকে বারবার শুধু বিড়াল বিড়াল বিড়াল, বিড়াল খায় কি, বিড়ালের নাম কি, তারপর বিড়ালের বাড়ি কোথায়, কোন দেশ, বিড়ালের সাথে তারেক রহমানের সাথে সম্পর্ক কি, বিড়াল কি তারেক রহমান সাহেবের কথা মতো চলে না বিড়ালের কথা মতো তারেক রহমান সাহেব চলে, এইরকম বিতর্ক যখন থাকলো বা চলতে থাকলো, ঠিক সেই সময়টাতে জনাব তারেক রহমান সাহেব সেই নিজে বক্তব্য দিয়ে তিনি বললেন যে বিড়ালটির নাম জেবু, তার কন্যার বিড়াল, আমরা সবাই তাকে ভালোবাসি। এবং এটা যারা বিএনপির পক্ষের লোক তারা বললেন যে হায় হায়, এর সে মহৎ ব্যক্তি আর পৃথিবীতে হয় না, এরকম প্রাণী প্রেম,
এই পৃথিবীতে কয়জন মহানায়কের রয়েছে, দেশনায়কের রয়েছে। আমাদের নেতা কেবল মানুষকে ভালোবাসেন না, তিনি পশুকেও ভালোবাসেন, ইত্যাদি নানা রকম কথা। আর যারা এটা নিয়ে ট্রল করছেন, তারা কি যে ভাবছেন, কি যে বলছেন, এটা বিএনপির লোকজন এখনো বুঝতে পারেনি। আর যখন বুঝতে পারবে তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তারা সেটাকে নিয়ে মূলত যেটি বোঝার চেষ্টা করানো হয়েছে, সেটা আমি বলতে পারবো না এখানে, আমার বলাটা ঠিকও হবে না। এখন দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, সেই যে বিড়ালটি সেটি জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এনেছেন, তাকে আলাদা পাসপোর্ট করা হয়েছে, ভিসা করা হয়েছে, এবং এটা নিয়ে তিনি বাংলাদেশে আসার আগে বহুবার ট্রল হয়েছে যে নেতার ভিসা হয়নি কিন্তু বিড়ালের ভিসা হয়েছে, নেতার পাসপোর্ট নেই বিড়ালের পাসপোর্ট আছে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। আবার তিনি যখন বাংলাদেশে এসে গেছেন, আসার পরে সেই বিড়ালকে কার্টুন বানিয়ে, বিড়ালকে উপলক্ষ করে সোশ্যাল মিডিয়াতে যে সকল ট্রল হচ্ছে, এটি জিয়া পরিবারের জন্য নিঃসন্দেহে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে। এর কারণ হলো, কোনো একটি মানুষকে আপনি যদি ছোট করতে চান, মানে কোনো একটি সম্মানিত ব্যক্তিকে যদি অসম্মান করতে চান, তাহলে যে কোনোভাবে হোক না কেন তাকে তুলনামূলকভাবে ইতর শ্রেণীর প্রাণী তাদের সঙ্গে আপনি তুলনা করলেই হয়ে যাবে, বা তাদের সঙ্গে এক টেবিলে বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন নরেন্দ্র মোদীকে গরুর চোনা, গরুর মুদ, গোমূত্র এবং গরু ভক্ত, গরুর পুত্র, এই ধরনের কথাবার্তা বলে তাকে হেয় করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছিল। ফলে বিজেপি কিন্তু এখন সেই গোমূত্র প্রকল্প, গোবর প্রকল্প, গরু প্রকল্প, এই সকল প্রকল্প থেকে তারা কিন্তু সরে এসেছে। এরপর অতিমানব হওয়ার জন্য নরেন্দ্র মোদী লম্বা দাড়ি রাখলেন, যোগব্যায়াম শুরু করলেন, এবং সমুদ্রের নিচে তিনি ধ্যান করছেন, তারপরে প্যারাট্রুপার হওয়ার চেষ্টা করছেন, মহাশূন্যে উড়ছেন, এই সকল জিনিস নিয়েও মারাত্মক ট্রল হলো। এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে ইমেজ ছিল, সেই ইমেজটা নামতে থাকলো, এবং সেখান থেকেও কিন্তু বিজেপির যারা লোকজন আছে তারা নরেন্দ্র মোদীকে নিবৃত্ত করে আজকের এই জায়গাতে তারা আবার নিয়ে আসার চেষ্টা করছেন, যদিও তারা এখনো সফল হননি। নরেন্দ্র মোদী নিজের অনেক যাকে বলা হয় সততা দেখাতে গিয়ে কতগুলো কথা বলেছে, যেমন তিনি চা বিক্রেতার ছেলে, পার্টির জন্য তার স্ত্রীকে ত্যাগ করেছেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা জানিয়ে সমাজ মারাত্মক ট্রল করেছে যে একজন চা বিক্রেতার পক্ষে আসলে দেশ চালানো সম্ভব নয়, এ ছোট লোক, এর কোনো কিছু নেই, এর মন মানসিকতা ছোট, এ এত বড় রাজভাণ্ডার চালাবে কি করে। আমি জাস্ট এই উদাহরণটা দিলাম। যারা তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে অতি মানব বানানোর চেষ্টা করছেন, সিম্পল সাধারণ মানুষ বানানোর চেষ্টা করছেন, অসাধারণ কিছু অভিব্যক্তি তার দ্বারা প্রকাশ করার চেষ্টা করছেন, আলটিমেটলি এটা মানে হয় না। রাজা রাজার মতোই থাকতে হয়। আপনি দেখুন, কত হাজার বছর আগে রাজার জন্য একটা সিংহাসন বানানো হতো, একটা রাজমুকুট তৈরি করা হতো, বিশেষ পোশাক তার জন্য বানানো হতো। তারপর তিনি যখন অন্দরমহলে ঢুকবেন তখন সানাই নহবত বাজানো হতো। আপনি এটা কীরকম একটা অবস্থা চিন্তা করুন তো, সকালবেলা তিনি ঘর থেকে বের হয়ে যুদ্ধে গেছেন কিংবা রাজদরবারে বসেছেন, আবার বিকেলবেলা যখন তিনি রাজপ্রাসাদে ঢুকবেন স্ত্রীর সঙ্গে বা তার যে হেরেম অন্তর্মহলে ঢুকবেন, তখন সেখানে মানে এক ধরনের লোকই ছিল যারা ঘোষণা করত, নকিব ঘোষণা করত, হুঁশিয়ার, সাবধান, আলাম্পনা আ গিয়া। একথা বলার সঙ্গে সঙ্গে ঢোল বাদ্য বেজে উঠত, এবং ওখানে সবসময় সানাই বাজানোর জন্য, নহবত বাজানোর জন্য এক ধরনের শিল্পী 24 আওয়ার্স থাকতো। তারা সেই রাজার আগমনকে আনন্দমুখর করার জন্য সানাই বাজাতেন। এটা এখন পর্যন্ত চালু আছে বিশ্বের সকল রাজপ্রাসাদগুলোতে। এবং অকেশনালি এই যে দেখুন, ইংল্যান্ডের রাজাদের জন্য ঘোড়া, তাদের জন্য ঘোড়ার গাড়ি এবং যত রাজ অভিষেক কেন সেইভাবে হয়, এর কারণ হলো মানুষ রাজাকে রাজার মতো দেখতে চায়, রাজাকে কখনো ফকিরের মতো দেখতে চায় না। তো সেই অর্থে যখন কোনো একটি রাজাকে হেয় করার জন্য প্রয়োজন পড়ে, তখন খুব কৌশলে তার সঙ্গে একটি পশুকে জুড়ে দেওয়া হয়। আপনি যেমন ধরুন ইয়াজিদ, তো ইয়াজিদের নাম তো আপনারা সবাই জানেন, তার একটি পোষা বিড়াল ছিল, নয় বানর ছিল। তো সেই বানরটিকে নিয়ে সেই মানে যাকে বলা হয় রাজদরবারে যারা লোকজন,
তারা এতটা চালাকি করতেন, সেই চালাকি করার ফলে কি হতো, সবাই মনে করতেন যে বানর ছাড়া আসলে, মানে বানরকে আদর করা ছাড়া, বানরকে প্রিভিলেজ দেওয়া ছাড়া, বানরের বন্দেগি করা ছাড়া কোনো অবস্থাতেই ইয়াজিদের কাছে যাওয়া যাবে না। এবং এই চাটুকার শ্রেণী তারা কি করলো, রাজদরবারে ইয়াজিদের জন্য যে সিংহাসন তৈরি করা হয়েছিল, সেই সিংহাসনের পাশে বানরের জন্য একটা সিংহাসন তৈরি করা হয়েছিল। এবং অনেক বড় বড় আমির উমরা, তারপর অনেক বড় বড় যাকে বলা হয় জেনারেল, গভর্নর, তারা এই ইয়াজিদকে খুশি করার জন্য নিজেরা বানর পোষতেন। এর মধ্যে আবদুল্লাহ বিন জিয়াদ, যিনি কুফার গভর্নর ছিলেন এবং যার হাতে হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়েছেন, ইনিও এই ইয়াজিদের অনুকরণে বানর এর জন্য একটা সিংহাসন তৈরি করেছিলেন। এটা ইতিহাস। তো সেই দিক থেকে এখন বাংলাদেশের দুটো গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ এই জেবুকে নিয়ে বাড়াবাড়ি করছে, জেবু ভালো, এরকম ইত্যাদি ইত্যাদি। বিএনপির পক্ষের লোক, আমি সেটা বলবো না, বিপক্ষের লোক যেটা করছে সেটা হলো এই যারা মানে জেবুকে নিয়ে বাড়াবাড়ি করছে বা বিড়ালকে নিয়ে বাড়াবাড়ি করছে, তাদেরকে ছোট করার জন্য নানা রকম শব্দ, নানা রকম বাক্য, নানা রকম কার্টুন দিয়ে পুরো ইন্টারনেট সয়লাভ, দেখা যায় না, শোনা যায় না এই জিনিসগুলো। আবার অন্যদিকে যেটা হচ্ছে, বিএনপির যারা লোকজন আছে তারা মনে করছে যে এই কাজগুলো জামাতি বট বাহিনী করছে, এই কাজগুলো আওয়ামী লীগের বট বাহিনী করছে। এজন্য জামাতের আমির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের চেহারার সঙ্গে একেবারে বিড়ালের ছবিটা দিয়ে সুন্দর করে একদম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিড়াল বানিয়ে দেওয়া হয়েছে, শফিকুর রহমান সাহেবকে বিড়াল বানিয়ে দেওয়া হয়েছে। এখন জামাতের যারা লোকজন আছেন, তারপরে আওয়ামী লীগের যারা লোকজন আছেন, তারা বিড়ালকে কি বানাবেন চিন্তা করেন তো, কার্টুন দিয়ে, ভিডিও দিয়ে কি বানাবেন? ফলে কি হলো, এই যে এখন তারেক রহমান সাহেব আসছেন, দেশে একটা পরিবর্তন হবে, একটা নির্বাচন হবে, সব বাদ দিয়ে সবাই এই বিড়াল নিয়ে ব্যস্ত হচ্ছে। এটা এই যে রাজনীতিটা যে বিরাজনীতিকরণ হয়ে যাচ্ছে, রাজনীতির ময়দানে সব গুরুত্বপূর্ণ প্রশ্নের পরিবর্তে যে বিড়ালের কথা, বিড়ালের চাহিদা, বিড়ালের খাবার দাবার, আহার, বিশ্রাম, নিদ্রা, পায়খানা, প্রস্রাব ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে, এর অর্থ এই জাতি আরো বড় একটা রসাতলের মধ্যে পতিত হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছে। এই যে বিড়াল নিয়ে, জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যে আদিক্ষেতা হচ্ছে পক্ষে, তার পক্ষে যে আদিক্ষেতাগুলো হচ্ছে, এটা হাইয়েস্ট 3 থেকে 4 দিন থাকবে। এরপরে এই যে যারা বিড়ালের বিরুদ্ধে বলছে, তারা এটাকে ভাইরাল করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে যে এই জেবু রীতিমতো বিএনপির জন্য একটা যাকে বলা হয় সাইবার বুলিং ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে। প্রত্যেকটা বিএনপির যারা লোকজন আছে তারা নিজেদেরকে অপমানিত বোধ করবে এবং এই বিড়ালের জন্য বিএনপির যত ক্ষতি হবে, আওয়ামী লীগ এত ক্ষতি হয়তো কোনোদিন করতে পারেনি। এই একটা জিনিস লিখে রাখেন। কাজেই এটা নিয়ে প্রথম দিন থেকে যারা মানে কাজ শুরু করেছে এবং এখন পর্যন্ত এটাকে যারা প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করছে, তাদের ব্যাপারে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তাদেরকে সতর্ক হতে হবে। আর দ্বিতীয়ত এই বিষয়গুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে, আদারওয়াইজ দ্যাট উইল ক্রিয়েট এ হিউজ প্রবলেম। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি আর বুলেট প্রুফ বাস। এখন এটা নিয়েও নানা রকম ট্রল হচ্ছে। জামাতের আমির বলছে আমাদের কোনো বুলেট প্রুফ গাড়ি, বডিগার্ড, গানম্যান কিচ্ছু দরকার নেই, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। আবার আর এক গ্রুপ বলার চেষ্টা করছে যে উনি বুলেট প্রুফ গাড়ি এনেছেন, তো সেটা বাদ দিয়ে তিনি কেন বাসের মধ্যে চড়লেন, বুলেট প্রুফ বাসে চড়লেন, বাসের সামনে তিনি গ্লাসের মধ্যে দাঁড়িয়ে তিনি হাত নাড়াচ্ছেন, এটা দেখতে দৃষ্টিকটু, ভীষণ রকম মানে দেখতে একটা সার্কাসের মতো মনে হচ্ছে। তো এই যে কথাগুলো হচ্ছে, তারেক রহমান সাহেব এত কষ্ট করে আসছেন, তিনি সেই দীর্ঘ জার্নি করে প্রথমে সিলেট থেকে ঢাকা বিমানবন্দর থেকে আবার সভাস্থলে আসা, কন্টিনিউয়াসলি 48 থেকে 56 ঘন্টার তার শরীরের উপরে ধকল শুরু হয়েছে। এর কারণ হলো লন্ডনের 17 বছরের একটি সংসার ছেড়ে আসার জন্য তাকে অন্তত 24 ঘন্টা আগের থেকে তাকে প্রস্তুতি নিতে হয়েছে। এরপরে লন্ডন থেকে সিলেটের দীর্ঘ জার্নি, সেই সারা রাত জার্নি করে আবার সেখান থেকে ঢাকা আসা,
তো সব মিলিয়ে এই যে এত বড় একটা ক্লান্ত শরীর নিয়ে তিনি যে সভাস্থলে আসলেন, এই বিষয়গুলো ধামাচাপা পড়ে গেল তার এই বুলেট প্রুফ বাস এবং বুলেট প্রুফ গাড়ির জন্য। এখানে একটা ব্যাপার হলো যে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়, বিতর্ক তৈরি হয়, এরকম কোনো জিনিসই যাওয়া উচিত নয়, যেটি এই মুহূর্তে ক্রিটিক্যাল টাইমে যেটা সহজাত। যেমন তিনি যদি তার সাধারণ গাড়িতে আসতেন, এমনকি তার ওই বুলেট প্রুফ গাড়িটাতেও আসতেন, এটি নিয়ে কোনো কথাবার্তা হতো না। কিন্তু যখনই এরকম একটা বুলেট প্রুফ আসলো, এটা নিয়ে এক ঝামেলা। 2 নম্বরে আবার বুলেট প্রুফ বাসে কেন উঠলেন? 3 নম্বরে তিনি যখন মঞ্চে উঠলেন, মঞ্চে ওঠার পরে তিনি সাধারণ চেয়ারে বসার চেষ্টা করলেন, প্লাস্টিকের চেয়ারে বসার চেষ্টা করলেন। এই জিনিসগুলো অতি মানবিকতা, অতি ভদ্রতা, যেটা এই সমাজ গ্রহণ করে না। গেল এটা নিয়ে বিতর্ক, এবং এই বিতর্ক করার ফলে কি হলো, পুরো তার যে বক্তব্য, ওখানে লোকজনের উপস্থিতি, এটার যে ভাব গাম্ভীর্য, সব কিছু বাদ দিয়ে এই দুটো বিষয়, বুলেট প্রুফ গাড়ি এবং তিনি প্লাস্টিকের চেয়ারে বসেছেন, এক পক্ষ বলছে এটা ঠিক হয়েছে, আর এক পক্ষ ঠিক হয়নি, এটা নিয়ে তর্ক বিতর্ক যখন হচ্ছে, আলটিমেটলি তার যে ওয়েট, এই ওয়েটটা কিন্তু লস হয়ে যাচ্ছে। থার্ডলি, তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে যে কথাগুলো বলা হচ্ছে দেশের পত্রপত্রিকার মাধ্যমে, মূলত রয়টার্সের একটা রিপোর্ট, সেখানে রয়টার্স যেভাবে ইংরেজি করেছে, সেই ইংরেজির বাংলা দাঁড়ালে যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ যারা আছে তারা তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে মনে করছে, বাংলাদেশের জনগণ। আর জনাব তারেক রহমান সাহেবের যারা পক্ষে লোক, তারা বলার চেষ্টা করছেন যে বিদেশি পত্রপত্রিকা, গণমাধ্যম, রয়টার্সের মতো আন্তর্জাতিক মাধ্যম জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের ফিউচার প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। কাজেই তার প্রধানমন্ত্রী হওয়া ঠেকায় কে? আর ওটার অনুকরণ করে বাংলাদেশে যারা ইন্টেলেকচুয়ালি কারাপ্টেড পত্রপত্রিকা, তারা তারেক রহমান সাহেবকে ছোট করার জন্য তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করছেন। এটা বলতে গেলে এক ধরনের পাম দেওয়া, বাতাস দেওয়া। এবং যখন কাউকে বাতাস দেওয়া হয়, তখন সে তার ওজন হারিয়ে ফেলে এবং সে উড়তে থাকে। এটা যে কোনো মানুষই, এমন কোনো মানুষ নেই যে চাটুকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। বড় বড় মানুষ, এবং মাঝে মধ্যে খলিফা আল মনসুরের মতো মানুষ। আপনারা জানেন আব্বাসী খলিফাদের মধ্যে যিনি সবচেয়ে মশহুর, যিনি এই আব্বাসীয় ডাইনেস্টির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, খলিফা আল মনসুর। তো খলিফা আল মনসুর হলেন বাদশাহ হারুন আর রশিদের দাদা। বাদশাহ হারুন আর রশিদের বাবার নাম খলিফা আল হাদি। খলিফা আল হাদির বাবার নাম হলো আবুল মনসুর, খলিফা আল মনসুর। তো তার বড় ভাই আবুল আব্বাস আস সাফা, যিনি এই যাকে বলা হয় মানে সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন। তো খলিফা আল মনসুর তিনি প্রায় পাগলের মতো হয়ে যেতেন এই চাটুকারিতা শুনতে শুনতে, এবং তিনি বুঝতেন যে আমি যদি এইভাবে চলতে থাকি, তাহলে আমি মরে যাব, আমি শাসন কার্য চালাতে পারবো না। এই জন্য কয়দিন পরপরই তিনি একাকী বের হয়ে যেতেন, সাধারণ মানুষের সাথে কথা বলতেন, এবং সাধারণ মানুষ যে তার সম্পর্কে, তার রাজ্য সম্পর্কে কী ধরনের নেতিবাচক কথা বলে, এই জিনিসগুলো তিনি শুনতে চাইতেন, যাতে তার ভিতর যে সবসময় একটা গর্ব অনুভব হয় সেটা না থাকে। আর দ্বিতীয়ত, তিনি খুঁজে খুঁজে অলি আল্লাহ, গাউস কুতুব এবং ঠোঁটকাটা প্রকৃতির সৎ মানুষ, তাদেরকে রাজদরবারে আনতেন এবং প্রকাশ্য রাজদরবারে দাঁড়িয়ে তাদেরকে বলতেন আমার সম্পর্কে সমালোচনা করো। এবং খলিফা আল মনসুরকে তার প্রকাশ্য রাজদরবারে কিভাবে যে মানে উলঙ্গ করে দেওয়া হতো। একজন বলতো যে আপনি হচ্ছেন সবচেয়ে বড় শয়তান, আপনি নিজে শয়তানি করেন, ভণ্ডামি করেন, আর আশেপাশে চারিদিকে সব শয়তানগুলো আপনি দাঁড় করিয়ে রেখেছেন। শয়তানগুলো দাঁড় করিয়ে রেখেছেন, বড় বড় শয়তানদেরকে আপনি গভর্নর বানাচ্ছেন, তাদের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ, আর আপনি আমাকে ডেকে আমার কাছ থেকে সত্য কথা শুনতে চাচ্ছেন। ফাজলামের একটা লিমিট আছে। কে কথা বলেছিল এটা? ওয়াসিল ইবনে আতা। খলিফা আল মনসুরের রাজদরবারে ওয়াসিল ইবনে আতা রহমতুল্লাহ আলাইহে এই কথা বলেছিলেন, খোঁজ নিয়ে দেখেন। তারপরে মানে ওয়াসকুরুনি, হজরত ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা, যাকে বলা হয় খলিফা না ঠিক, তিনি বাদশাহ জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়ে কীভাবে তিনি সত্য কথা বলতেন। তো সেই অর্থে রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য সবচেয়ে বড় বিপদ এবং বিপত্তির কারণ হলো চাটুকারিতা। এবং এই যে চাটুকারিতা,
চাটুকারিতার আর একটা অসাধারণ উদাহরণ আছে, যে বই থেকে আমি এটা পড়েছি, সেটা হলো দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি বাই জওহরলাল নেহেরু। তিনি এই কাহিনীটি বর্ণনা করেছেন। সেই কাহিনীটি হলো যে উত্তর ভারত বা আর্যাবর্তের যে সম্রাট, যাকে বলা হয় দ্য কিং অফ থানেশ্বর, সেই কিং অফ থানেশ্বর হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। বাণভট্টের সে বিখ্যাত হর্ষচরিত এখনও ইতিহাসের একটা বিরাট উপাখ্যান, এবং এটা কিন্তু অনেক আগের, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাজত্ব করতেন মদিনাতে, ঠিক সেই সময়ে এই ভারতবর্ষের কাহিনী। তখন এই বাংলা, বিহার, উড়িষ্যা থেকে শুরু করে উত্তর ভারত, মানে বিরাট অংশ, উত্তর ভারত মানে দিল্লি সহ, দিল্লি, থানেশ্বর, এই অঞ্চল সহ যে রাজত্ব যিনি করতেন তিনি হর্ষবর্ধন। আর এই হর্ষবর্ধনের সময়টিতেই সে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং তার সভাকবি তখনকার দুনিয়াতে সবচেয়ে নামকরা কবি। এবং এখন মহাকালে আপনি যদি 1000 বছর, 1500 বছরের বা 2000 বছরের সবচেয়ে নামকরা যে কবি সাহিত্যিক আছেন, তার মধ্যে 4-5 জন ব্যক্তি যদি আপনি আনেন, তার মধ্যে তিনি অন্যতম। বাণভট্ট, কালিদাস, আরব দেশে রয়েছে ইমরুল কায়েস, এরকম মানে মহাকালে যে সকল, হোমার, এদের পর্যায়ের সেই বাণভট্ট। কিন্তু তার অভ্যাস ছিল সারাক্ষণ তিনি মানে কবিতা লিখতেন ভালো, সব কিছু করতেন ভালো, কিন্তু দালালি করতেন। আর কবিদের অন্য যে সকল অভ্যাস থাকে সেই বদ অভ্যাসগুলো সবই তার ছিল। তো তিনি প্রায় কবিতা লিখে রাজার নামে চালিয়ে দিতেন, এবং ওই সময়টাতে যারা কবিতা লিখতে পারতো মনে করা হতো তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী। তো রাজা, চারিদিকে শুধু রাজাকে প্রশংসা, যে রাজা বিখ্যাত কবি। তো রাজা দেখেন যে আমি তো কবিতা লিখিনি, কে লিখলো কে লিখলো, খুঁজতে খুঁজতে দেখা গেল যে মানে এই কাজটি করেছে বাণভট্ট। তিনি ভালো ভালো কবিতা লিখে রাজার নামে লিখে, হর্ষবর্ধন লিখে তিনি বিভিন্ন জায়গায় পোস্টারিং করে দিতেন গোপনে। তো এটা রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তারা এটা বের করলো, গোয়েন্দারা বের করলো, বের করে বাণভট্টর উপর তিনি খুব রাগ করলেন। একদিন প্রকাশ্য দরবার থেকে তাকে বের করে দিলেন অপমান করে, যে আপনি এই ধরনের চাটুকারিতা বন্ধ করুন। তো তিনি বের হওয়ার পরে যেটি বললেন যে রাজার সব